নমস্কার। চলুন আজ আমাদের শরীরের ভেতরের সবচেয়ে ব্যস্ত আর গোপন বার্তাবাহকের গল্পটা শোনা যাক। হুম। এমন একজন যে কিনা একাই পুরো শরীরের খবরাখবর রাখে, কিন্তু তার একটা অদ্ভুত সীমাবদ্ধতাও আছে। ঠিক। আজ আমরা অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ের সেই তারকাকে নিয়েই একটা শ্রেণীপ্ত আলোচনা করব, স্নায়ুকোষ বা নিউরন। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং একটা টপিক। আমাদের হাতে কিছু পাঠ্য বইয়ের অংশ, অনলাইন লেকচারের নোট আর কিছু গবেষণাপত্র রয়েছে। তো আমাদের আজকের মিশন হলো এই সব জটিল তথ্য থেকে আসল নির্যাসটুকু বের করে আনা। আচ্ছা। লক্ষ্যটা শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়া নয়, বরং এটা বোঝা যে আমাদের শরীরটা আসলে কত অবিশ্বাস্য একটা যন্ত্র, আর স্নায়ুকোষ কিভাবে সেই যন্ত্রটাকে চালায়। একদম। আমরা আলোচনাটা শুরু করব একেবারে গোড়া থেকে। কোষ জিনিসটা আসলে কি তা দিয়ে। হ্যাঁ, সেটাই ভালো। তারপর দেখব আমাদের শরীরের কত রকমের কোষ আছে আর তাদের দেখতেই বা কেমন। আর সবশেষে আমাদের আজকের মূল তারকা স্নায়ু কোষের জগতে ডুব দেব। দেখব এর গঠন কেমন, কাজ কি, আর কেনই বা এটি এতখানি বিশেষ। দারুণ। তাহলে চলুন একদম প্রথম ধাপে ফেরা যাক। জীবদেহ ঠিক কি দিয়ে তৈরি? বাড়ি যেমন ইট দিয়ে তৈরি, আমাদের শরীরও কি এমন কিছু দিয়ে করা? ঠিক ধরেছেন। বাড়ি যেমন লক্ষ লক্ষ ইট দিয়ে তৈরি, আমাদের শরীরও তেমনি কোটি কোটি কোষ দিয়ে তৈরি। কোটি কোটি? হ্যাঁ, এই কোষই হল জীবনের সবচেয়ে ছোট একক, যা দিয়ে পুরো শরীরটা তৈরি এবং সচল থাকে। সব জীবন্ত প্রাণী আর উদ্ভিদ এই কোষ দিয়ে গড়া। আর এই কোষের জগৎটা তো খালি চোখে দেখাই যায় না। ১৬৬৫ সালে রবার্ট হুক প্রথম কর্কের টুকরোর মধ্যে মৌচাকের মতো ছোট ছোট ঘর দেখে এগুলোর নাম দিয়েছিলেন কোষ। হুম। ভাবতে অবাক লাগে, এর আগে পর্যন্ত মানুষ জানতই না যে তাদের শরীর এই ক্ষুদ্র ক্ষুদ্র সত্তা দিয়ে তৈরি। হ্যাঁ, আর এই অদৃশ্য জগৎটাকে আমাদের চোখের সামনে নিয়ে এসেছে অণুবীক্ষণ যন্ত্র, মাইক্রোস্কোপ। হ্যাঁ। সাধারণ মাইক্রোস্কোপকে যদি একটা টর্চ লাইটের সাথে তুলনা করা হয়, যা আলো ফেলে কোনো জিনিসকে বড় করে দেখায়, তাহলে ইলেকট্রন মাইক্রোস্কোপ হলো একটা, ধরুন, শক্তিশালী লেজার বিমের মতো। ও আচ্ছা। ওটা আলোর চেয়েও অনেক সূক্ষ্ম কণা, অর্থাৎ ইলেকট্রন ব্যবহার করে। তাই এটা দিয়ে আমরা কোষের ভেতরের অতি ক্ষুদ্র যন্ত্রাংশ, এমনকি ভাইরাস পর্যন্ত দেখতে পাই। অবিশ্বাস্য। তার আমাদের শরীরটা আসলে এই ক্ষুদ্র ক্ষুদ্র ইটের এক বিশাল সাম্রাজ্য। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। বলুন। আমাদের শরীরের এক একটা অঙ্গ তো এক এক রকম কাজ করে। চোখ দিয়ে দেখি, হাত দিয়ে কাজ করি, পা দিয়ে হাঁটি। তাহলে এই সব কোষ কি দেখতে একই রকম, নাকি কাজের সাথে সাথে তাদের চেহারাও বদলে যায়? এটাই তো জীববিজ্ঞানের সবচেয়ে মজার দিক। কোষের আকৃতি পুরোপুরি নির্ভর করে তার কাজের ওপর। কোষগুলো যেন এক একজন বিশেষজ্ঞ। বিশেষজ্ঞ কিরকম? যেমন ধরুন, লোহিত রক্তকণিকা, এর কাজ হল সারা শরীরে অক্সিজেন পৌঁছে দেওয়া। তাই এর আকৃতি দুদিক থেকে চ্যাপ্টা, একটা চাকতির মতো। ও হ্যাঁ, দেখেছি ছবিতে। এই বিশেষ গঠনের জন্যই এটা খুব সরু রক্তনালীর ভেতর দিয়েও অনায়াসে গলে যেতে পারে, ঠিক যেন ভিড়ের মধ্যে দিয়ে রাস্তা করে নেওয়া একটা ডেলিভারি ভ্যান। বাহ, দারুণ উপমা। তাহলে শ্বেত রক্তকণিকা, যারা আমাদের শরীরের প্রহরী, তাদের দেখতে কেমন? শ্বেত রক্তকণিকার কোনো নির্দিষ্ট আকারই নেই। অনেকটা অ্যামিবার মতো। কারণ তার কাজ হল জীবাণুদের ধাওয়া করে ধ্বংস করা। তাই প্রয়োজন মতো সে নিজের আকার বদলে ফেলতে পারে, অনেকটা সিনেমার সেই শেপ শিফটারদের মতো। ওয়াও। আবার পেশিকোষগুলো দেখুন, ওগুলো লম্বাটে আর মাকু আকৃতির, দোপ্রান্ত সরু আর মাঝখানটা মোটা। এই গঠনের জন্যেই পেশিগুলো সংকুচিত বা প্রসারিত হতে পারে, ঠিক যেন একটা স্প্রিং। আর এ কারণেই আমরা নড়াচড়া করতে পারি। তাহলে আমরা দেখলাম এক একটা কোষ এক এক কাজে পারদর্শী। কেউ মালপত্র বহন করে, কেউ শরীরকে রক্ষা করে, কেউ বা নড়াচড়ায় সাহায্য করে। একদম। এবার আসা যাক সেই কোষের কথায় যে এই সবার মধ্যে যোগাযোগটা করিয়ে নেয়, আমাদের শরীরের নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা, স্নায়ু কোষ। একেও তো মানবদেহের দীর্ঘতম কোষ বলা হয়। হ্যাঁ, আর এর গঠনটাই এর কাজের আসল রহস্য। এটি দেখতে লম্বা, সুতোর মতো, আর এর প্রচুর শাখা প্রশাখা আছে, অনেকটা একটা গাছের মতো। কোষদেহ, যা অনেকটা গাছের গুড়ির মতো। এই কোষদেহের মধ্যেই থাকে নিউক্লিয়াস, যা পুরো কোষের কন্ট্রোল রুম। আর গাছের ডালপালা বা শেকড়ের মতো যে শাখা প্রশাখাগুলোর কথা বললেন, সেগুলো? ঠিক তাই। কোষদেহ থেকে যে ছোট ছোট শাখাগুলো বের হয়, সেগুলোকে বলে ডেনড্রন।
ডেনড্রন? ডেনড্রন থেকে আরও সূক্ষ্ম শাখা বের হয়, যেগুলোকে বলে ডেনড্রাইট। এগুলো অনেকটা গাছের শেকড়ের মতো, চারপাশ থেকে তথ্য বা বার্তা সংগ্রহ করে। আচ্ছা। আর কোষদেহ থেকে যে একটা লম্বা সুতোর মতো অংশ বেরিয়ে যায় তাকে বলে অ্যাক্সন। এটা হলো গাছের লম্বা ডালের মতো, যা বার্তাটাকে অন্য কোষে বা পেশিতে পৌঁছে দেয়। তার মানে ডেনড্রাইট দিয়ে সিগন্যাল প্রবেশ করে আর একজন দিয়ে বেরিয়ে যায়, একটা নিখুঁত যোগাযোগ ব্যবস্থা। কিন্তু আমি একটা অদ্ভুত বিষয় পড়ছিলাম। বলা হচ্ছে স্নায়ুকোষের ভেতরে এমন একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু নেই যা অন্য প্রায় সব প্রাণীকোষে থাকে। একদম ঠিক জায়গায় ধরেছেন। স্নায়ু কোষে শক্তি তৈরির জন্য মাইটোকন্ড্রিয়া আছে, প্রোটিন তৈরির জন্য রাইবোজোম আছে, কিন্তু সেন্ট্রোজোম নেই। সেন্ট্রোজোম নেই। নেই। আর প্রাণীকোষ বিভাজনের জন্য, মানে একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হওয়ার জন্য সেন্ট্রোজোম অপরিহার্য। 1 মিনিট, আমি বিষয়টা ঠিক বুঝলাম কিনা দেখি। সেন্ট্রোজোম না থাকার মানে হলো স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না? পারে না। তার মানে জন্মের সময় আমরা যে কটা স্নায়ুকোষ পাই সেটাই শেষ? এটা তো বেশ ভয়ের কথা। ভয়ের কথা মনে হলেও এর পেছনে বিবর্তনের একটা দারুণ কারণ আছে। তাই? কি কারণ? মস্তিষ্ককে স্থিতিশীল রাখার জন্য এবং আমাদের স্মৃতি, জ্ঞান, অভিজ্ঞতা ধরে রাখার জন্য স্নায়ু কোষের বিভাজিত না হওয়াটা জরুরি। ও, একবার ভাবুন তো, আপনার মস্তিষ্কের কোষগুলো যদি প্রতিদিন বিভাজিত হয়ে বদলে যেত, তাহলে হয়তো পুরনো স্মৃতিগুলো হারিয়ে যেত। তাই তো। তাই স্থিতিশীলতার জন্য আমাদের মেরামতির ক্ষমতাকে একরকম বিসর্জন দিতে হয়েছে। ওয়াও, এটা তো সম্পূর্ণ নতুন একটা দৃষ্টিকোণ। তার মানে স্মৃতিকে সুরক্ষিত রাখার জন্য আমরা একটা বড়সড় সীমাবদ্ধতার মধ্যে পড়েছি। আঘাত লাগলে এই কোষগুলো আর নতুন করে তৈরিই হয় না। ঠিক তাই। আর এটাই স্নায়ুকোষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এবং সবচেয়ে বড় দুর্বলতাও। এবার আসা যাক এর কাজে। একটা লম্বা শাখাযুক্ত কোষ যা বিভাজিত হতে পারে না, এর আসল কাজটা কি? এর কাজ তো যোগাযোগ স্থাপন করা, তাই না? অনেকটা আমাদের শরীরের ভেতরে টেলিফোন লাইন বা অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের মতো। নিখুঁত উপমা। স্নায়ু কোষগুলো মিলেই আমাদের স্নায়ুতন্ত্র তৈরি করে, যা সারা দেহের মধ্যে সংযোগ রক্ষা করে। আচ্ছা। এর প্রধান কাজ হল দেহের ভেতর ও বাইরের পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করা, যেমন তাপ, চাপ, শব্দ, আলো, এই সবকিছুর খবর মস্তিষ্কে পাঠানো। তারপর মস্তিষ্ক থেকে আসার নির্দেশ বা বার্তা গ্রহণ করে দেহের বিভিন্ন অঙ্গ, যেমন পেশি বা গ্রন্থিতে পৌঁছে দেওয়া। ওই যে মশা মারার উদাহরণটা, ওটা দিয়ে বোঝালে বিষয়টা আরও পরিষ্কার হবে। হ্যাঁ, ওটা একটা দারুণ উদাহরণ। মাঝরাতে কানের কাছে মশা প্যাঁ করে উঠলে আমাদের হাতটা নিজে থেকেই গালে চলে যায়, তাই না? আমরা ভাবারও সময় পাই না। ঠিক। এই অবিশ্বাস্য দ্রুত গতির কাজটাই তো স্নায়ুকোষ করে। একদম। চলুন প্রক্রিয়াটা ধাপে ধাপে দেখি। আপনার গালে মশা বসার সাথে সাথে সেখানকার ত্বকীয় সংবেদী স্নায়ুকোষ সেই চাপের অনুভূতিটা গ্রহণ করে। আচ্ছা। সেই সংকেত বিদ্যুতের গতিতে আপনার সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড হয়ে মস্তিষ্কে পৌঁছায়। মস্তিষ্কে? হ্যাঁ, মস্তিষ্ক সেই তথ্য বিশ্লেষণ করে আর এক মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নেয় মশা তাড়াতে হবে। আর তারপরেই অ্যাকশন? হ্যাঁ, এরপর মস্তিষ্ক থেকে অন্য এক ধরনের স্নায়ুকোষ, যাকে বলে মোটর নিউরন, সেটার মাধ্যমে আপনার হাতের পেশিতে নির্দেশ পাঠায়। ওকে। সেই নির্দেশ পাওয়া মাত্রই হাতের পেশি সংকুচিত হয় আর আপনার হাতটা গালের দিকে চলে যায় মশাটাকে তাড়ানোর জন্য। এই পুরো ঘটনাটা ঘটে 1 সেকেন্ডেরও কম সময়ে। অবিশ্বাস্য। দর্শন, শ্রবণ, স্বাদ, ঘ্রাণ থেকে শুরু করে আমাদের চিন্তা করা, স্বপ্ন দেখা, স্মৃতি ধরে রাখা, সব কিছুই তাহলে এই স্নায়ুতন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। ঠিক তাই। এটি বাইরের পরিবেশের সাথে আমাদের অভ্যন্তরীণ পরিবেশের একটা সেতু তৈরি করে। আচ্ছা, আমরা স্নায়ুকোষের কন্ট্রোল রুমের কথা বলছিলাম, নিউক্লিয়াস। একে তো কোষের মস্তিষ্ক বলা হয়। হ্যাঁ। একটা কোষের ভেতরে আবার মস্তিষ্ক, ব্যাপারটা ঠিক? কথাটা বেশ মজার, তবে কার্যকারী। নিউক্লিয়াস কোষের সমস্ত জৈবনিক ক্রিয়া, অর্থাৎ বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সব কাজ নিয়ন্ত্রণ করে, অনেকটা একটা ফ্যাক্টরির ম্যানেজারের মতো। ফ্যাক্টরির ম্যানেজার? হ্যাঁ, আর এই নিউক্লিয়াসের মধ্যেই থাকে কোষের আসল ব্লুপ্রিন্ট, ডিএনএ। ডিএনএ মানে আমাদের বংশগতির ধারক? একদম। এই ডিএনএর মধ্যেই আমাদের শরীরের সম্পূর্ণ নকশাটা কোড হিসেবে লেখা থাকে। দারুণ।
মজার ব্যাপার হল স্নায়ুকোষ নিজের সংখ্যা বৃদ্ধি করতে না পারলেও এর নিউক্লিয়াসের ডিএনএতে কিন্তু আমাদের পুরো শরীরের নকশাটাই গোছানো থাকে। ও আচ্ছা। এই নিউক্লিয়াসকে ঘিরে থাকে একটি পর্দা, আর ভেতরে থাকে জেলির মতো তরল আর ক্রোমাটিন জালিকা, যা ওই ডিএনএকে ধারণ করে। এই নিউক্লিয়াসই স্নায়ুকোষকে তার নির্দিষ্ট কাজ করার জন্য নির্দেশ দিয়ে যায়। তাহলে আজকের আলোচনা থেকে আমরা স্নায়ুকোষ সম্পর্কে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম। প্রথমত, এটি মানবদেহের দীর্ঘতম কোষ এবং এর গঠনটা অনেকটা গাছের মতো, যা যোগাযোগের জন্য বিশেষভাবে তৈরি। ডেনড্রাইট দিয়ে তথ্য আসে, অ্যাক্সন দিয়ে বেরিয়ে যায়। দ্বিতীয়ত, এর সবচেয়ে বড় এবং অদ্ভুত বৈশিষ্ট্য হল সেন্ট্রোজোম বাঁ থাকায় এটি বিভাজিত হতে পারে না। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। স্মৃতি ও স্থিতিশীলতা রক্ষার জন্য প্রকৃতি এই ব্যবস্থা করেছে। আর তৃতীয়ত, এটি আমাদের শরীরের সুপারফাস্ট ইন্টারনেট ব্যবস্থা, যা পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে এবং মস্তিষ্কের নির্দেশ অনুযায়ী সারা শরীরকে পরিচালনা করে। এই ধারণাগুলো বোঝা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শুধু পরীক্ষার জন্যই নয়, নিজের শরীরকে চেনার জন্যও খুব জরুরি। ঠিক। এটা আমাদের শেখায় যে আমরা কিভাবে পরিবেশের সাথে সংযোগ স্থাপন করি, বিপদে সাড়া দিই এবং নিজেদের টিকিয়ে রাখি। ঠিক। বিজ্ঞানের সৌন্দর্যটা এখানেই। এটা শুধু বইয়ের পাতায় থাকে না, আমাদের নিজেদের অস্তিত্বের মধ্যেই লুকিয়ে থাকে। আজকের আলোচনা শেষে একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। অবশ্যই। আমরা জানলাম যে স্নায়ুকোষ বিভাজিত হয় না, আর এ কারণেই মস্তিষ্ক বা শিরদাঁড়ায় গুরুতর আঘাত লাগলে ক্ষতিগ্রস্ত স্নায়ুকোষ সহজে প্রতিস্থাপিত হয় না, যা অনেক সময় স্থায়ী পঙ্গুত্বের কারণ হতে পারে। হ্যাঁ, এটা একটা বড় সমস্যা। তাহলে ভাবার বিষয় হল, এই সীমাবদ্ধতা দূর করার জন্যে বিজ্ঞানীরা এখন কী ধরনের গবেষণা করছেন? স্টেম সেল থেরাপি বা অন্য কোনো প্রযুক্তি কি ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত স্নায়ুকোষকে সারিয়ে তুলতে বা নতুন করে তৈরি করতে পারবে? খুব ভালো একটা প্রশ্ন। এই প্রশ্নটা আমাদের ক্লাসরুমের পড়াশোনাকে বাস্তব পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানের একেবারে সামনের সারির গবেষণার সাথে জুড়ে দেয়।